দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজকে আমরা যে অংশটা পড়ব সেটার নাম হচ্ছে পদের ব্যাপ্যতা। চ্যাপ্টার সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ। দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ পদের ব্যাপ্যতা। এর আগে আমরা কি পড়েছি আমি পুনরায় একবার তোমাদের স্মরণ করিয়ে দিই। প্রথম আমরা পড়েছিলাম বচনের বিভিন্ন প্রকারভেদ এবং তার মধ্যে বিশেষ যে বচনগুলি আমাকে বারবার পড়তে হবে এবং যেগুলো নিয়েই আমার টোটাল বলেছিলাম যে অবরোধ যুক্তিটা আমার আলোচনার মধ্যে পড়বে, যে তিনটি ভাগ, সেটা হচ্ছে উদ্দেশ্যবিধের সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, গুণ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, এবং সেই ভাগগুলো আমরা বিস্তর জেনেছি। তারপরে আমরা কি জেনেছি না বাক্য আর বচনের মধ্যে পার্থক্য, কারণ না বাক্য থেকেই তো বচনের রূপ দেব। একটা সাধারণ বাক্য যেমন লিখি আমরা সেরকম তো বচন লিখি না, তাহলে সেইটাও আমরা শিখেছি। বাক্যকে বচনের রূপ দেওয়ার জন্য 14টি নিয়ম তোমাদের আমি পরপর দেখিয়ে গেছি এবং প্রত্যেকটা কিভাবে যে এ বচন হচ্ছে, ই বচন হচ্ছে, আই বচন হচ্ছে, ও বচন হচ্ছে, সেগুলো আমি দেখিয়েছি। এবং তোমাদের আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, বারবার এই কথা বলবো যে এ, ই, আই, ও হচ্ছে 4টি পিলার, স্তম্ভ। টোটাল অবরোধ যুক্তির 4টি স্তম্ভ হচ্ছে এ, ই, আই, ও। সুতরাং এই যে 4টি পিলার সঠিকভাবে নির্ধারণ করাটা তোমাদের আগে শিখে নিতে হবে, যার জন্য এই যে 14টি নিয়ম আমি দিয়েছি, তোমাদের বলেছি তোমরা বাড়িতে সেগুলোকে ভালো করে স্টাডি করবে এবং প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন হয়তো কোয়েশ্চেন পেপার তোমাদের দেবো, এর আগেও একটা দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এইটা কাজ হচ্ছে আমাদের কি না বচনের রূপ দেওয়া, বাক্যকে বচনের রূপ দেওয়া, যুক্তিসম্মত রূপ দেওয়া, সেটাও আমরা শিখেছি। আর আজকে যে অংশটা পড়ব, শেষ অংশ, বচনেরই শেষ অংশ, সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা জানতে গেলে একটুখানি আমি পূর্বে একটু স্মরণ করিয়ে দেব যে পদটা কোথা থেকে এসছে। এই যে পদের ব্যাপ্যতা আমরা পড়ব, সেই পদটা কোথা থেকে এসছে একটু পূর্বের কথা মনে করে দেখো। যখন বলা হচ্ছিল যে একটা নিরপেক্ষ বচনে বা একটা বচনের কয়টি অংশ মনে পড়ছে? কয়টি অংশ পেয়েছিলাম আমরা? একটি বচনের 4টি অংশ পেয়েছিলাম। এক নম্বরে ছিল পরিমাণক বা মানক, অর্থাৎ সকল, কোনো এই শব্দগুলো দিয়ে পরিমাণ বচনে নির্ধারণ করতাম, পরিমাণক বলছি তাকে। দ্বিতীয় পার্টটা অংশটা ছিল কি সাবজেক্ট, উদ্দেশ্য পদ। কী পদ? উদ্দেশ্য পদ। 3 নম্বর অংশ ছিল কি গুণ বা সংযোজক, হয় নয়। আর 4 নম্বরে ছিল প্রেডিকেট বা বিধেয় পদ। তাহলে আমরা পদ কোথায় পেলাম একটা বচনের মধ্যে? দেখো, মনে পড়েছে কোন দুটি পদের কথা বলছে এখানে? ওই উদ্দেশ্য এবং বিধেয় পদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে কি পেয়ে গেলাম? পদ পেয়ে গেলাম। এরপরে হচ্ছে ব্যাপ্যতা। দেখো আমি একটা দেখাচ্ছি তোমাদের। এই যে পদের ব্যাপ্যতা দুটি অংশে যদি আমরা ভাগ করে নিই, একটি কি পদের অংশটা, আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাপ্যতাটা। পদকে আলাদা করছি, ব্যাপ্যতাকে আলাদা করছি, পদকে আলাদা করছি, ব্যাপ্যতাকে আলাদা করছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পদ মানে আমরা কি বুঝলাম? উদ্দেশ্য এবং বিধেয় পদ। উদ্দেশ্য এবং বিধেয় পদ পেয়েছিলাম একটু আগেই তো বললাম যে একটা বচনে 4টে অংশের মধ্যে 2টো পদ আছে, একটি উদ্দেশ্য পদ সাবজেক্ট, অপরটি হচ্ছে বিধেয় পদ প্রেডিকেট। তাহলে পদ আমরা পেয়ে গেলাম। এরপরে আসছে কি ব্যাপ্যতা। এখন যদি ব্যাপ্যতা খুব সহজ মানে যদি তোমাদের আমি ধরি, অনেকে হয়তো বলে দিতে পারবে যে ব্যাপ্যতা মানে হচ্ছে বিস্তার, ব্যাপকতা। কে কতটা বিস্তার করে আছে, কে কতটা বিস্তার করে আছে, ব্যাপকতা। এখানে ব্যাপ্যতাটা সেই একই অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা কার বিস্তার? না পদের ব্যক্ত অর্থের বিস্তার। কার বিস্তার? না পদের, যে পদ আমরা এই বচনের মধ্যে পাচ্ছি, উদ্দেশ্য বা বিধেয় পদ, সেই পদ দুটির যে অর্থ বহন করছে, যে ব্যক্ত অর্থ বহন করছে, তার বিস্তার কতটা, সেটাই হচ্ছে ব্যাপ্যতা। তাহলে পদের ব্যাপ্যতা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। পদের মানে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদের, অর্থাৎ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। একটা বচনে যে দুটি পদ আছে, সাবজেক্ট আর প্রেডিকেট। ব্যাপ্যতা মানে আমরা কি পেলাম? বিস্তার। বিস্তার কার বিস্তার? না পদের ব্যক্ত অর্থের বিস্তার, অর্থাৎ পদ যে অর্থটা বহন করছে, অর্থাৎ তার যে
একটা পদ ধরে উল্লেখ করলাম, মানুষ পদ। তাহলে মানুষ পদ তো কোনো অর্থ বহন করছে, কোনো অর্থকে ব্যক্ত করছে, সেই ব্যক্ত অর্থের বিস্তার, সেটাই হচ্ছে ব্যাপ্যতা, সেটাই হচ্ছে ব্যাপ্যতা। ব্যাপ্যতা দুটি ভাগ, ব্যাপ্যতা দুটি ভাগ, একটি হচ্ছে ব্যাপ্য, একটি হচ্ছে কি ব্যাপ্য, আর অপরটি হচ্ছে অব্যাপ্য। ব্যাপ্যতা দুটি ভাগ, একটি হচ্ছে ব্যাপ্য আর অপরটি হচ্ছে অব্যাপ্য। অর্থাৎ যখন কোনো বচন আমি গঠন করব, তাহলে সেই বচনে সবসময় আমি দুটো পদ পাবো। তাহলে সেই দুটো পদের মধ্যে একটি হয়তো ব্যাপ্য হবে, অপরটি হয়তো অব্যাপ্য হবে, বা দুটি ব্যাপ্য হবে অথবা দুটি অব্যাপ্য হবে। অর্থাৎ ব্যাপ্য অব্যাপ্য বিষয়টা সেই পদের সাথে যুক্ত থাকবে, সেই পদের সাথে যুক্ত থাকবে। বোঝা গেল? ব্যাপ্য অব্যাপ্যটা হচ্ছে সেই দুটি পদের সাথে যুক্ত থাকবে। কোন দুটি পদ? একটি উদ্দেশ্য পদ, অপরটি হচ্ছে বিধেয় পদ। এখন ব্যাপ্য মানে কি আর অব্যাপ্য মানে কি, খুব সহজ ভাষায় যদি মনে বলে দেওয়া হয় তোমাদের, বা তোমাদের যদি মনে রাখতে চাও, সেটা হচ্ছে ব্যাপ্য মানে সম্পূর্ণ বিস্তার। অর্থাৎ যে পদটা সম্পূর্ণভাবে বিস্তার করে আছে, অর্থাৎ সব জায়গাটা কভার করে আছে, তাকে আমরা বলবো ব্যাপ্য। আর অব্যাপ্য মানে হচ্ছে আংশিক বিস্তার। আংশিক মানে অংশত, সবটা নয়, অংশত, একটা অংশ হয়তো বিস্তার করেছে, দুটি অংশ হয়তো বিস্তার করে আছে, আংশিক বিস্তার। সহজ ভাষায় কী হলো? ব্যাপ্য মানে হচ্ছে সামগ্রিক বা সম্পূর্ণ বিস্তার, আর অব্যাপ্য মানে হচ্ছে আংশিক বা অংশত বিস্তার। এখানে দেখো আর একটু ভালো শব্দে ব্যবহার করা আছে, কি বলা আছে? সম্পূর্ণ ব্যক্তার্থ বা বাচ্যার্থ। অর্থাৎ পদটা যে ব্যক্ত অর্থকে বহন করবে, বা যে বচনের ব্যবহৃত অর্থটাকে বহন করবে, বাচ্যার্থ বহন করবে, সেটা সম্পূর্ণ যদি গ্রহণ করে, সম্পূর্ণ ব্যক্তার্থ রূপে যদি গ্রহণ করে বা অংশ বাচ্যার্থ রূপে গ্রহণ করে, তাহলে সেটা কি হবে? ব্যাপ্য। আর যদি আংশিক ব্যক্তার্থ বা বাচ্যার্থ রূপে গ্রহণ করে, যদি আংশিক বা অংশত ব্যক্তার্থকে গ্রহণ করে বা বোঝানো হয়, যে আংশিক বোঝাচ্ছি আমি, সম্পূর্ণটা বোঝাচ্ছি না, তখন সেটা কি হবে? সেই পদটি হবে অব্যাপ্য। তখন সেই পদটি কি হবে? অব্যাপ্য। তাহলে পদের ব্যাপ্যতা ডেফিনেশন যদি প্রশ্ন করা হয়, তাহলে কি বলবো আমরা? কোনো পদ, সেটা উদ্দেশ্য পদ হতে পারে, বিধেয় পদ হতে পারে, একটা বচনের মধ্যে কোনো পদ সেই পদের দ্বারা নির্দেশিত যখন সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝাবে, কোনো পদ এবং সেই পদের দ্বারা নির্দেশিত যখন সম্পূর্ণ ব্যক্তার্থকে বোঝাবে, তখন সেটি হবে ব্যাপ্য। আর যখন আংশিক ব্যক্তার্থকে বোঝাবে, কোনো পদ সেই পদের দ্বারা নির্দেশিত যখন আংশিক ব্যক্তার্থকে বোঝাবে, তখন সেটি হয়ে যাবে কি? অব্যাপ্য। বোঝা গেল? তখন সেটি কি হয়ে যাবে? অব্যাপ্য। একটু দেখো ডেফিনেশনটা আমি দেখিয়ে দিই তোমাদের, কি বলেছে? কোনো পদ যখন সেই পদের দ্বারা নির্দেশিত সমগ্র ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন সেটা হয়ে যাবে ব্যাপ্য। এই কথাটাই আমি বললাম, কোনো পদ সেই পদের দ্বারা নির্দেশিত যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সম্পূর্ণ বোঝাবে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পূর্ণ অর্থটাকে বোঝাবে, কোন অর্থ না, ব্যক্তার্থকে বা বাচ্যার্থকে বোঝাবে, তখন সেটি হবে ব্যাপ্য। আর যখন কোনো পদ নির্দেশিত ব্যক্তি বা বস্তু সেই পদ দ্বারা নির্দেশিত, সেই পদ দ্বারা নির্দেশ করছি যে ব্যক্তি বা বস্তু, তার যদি একাংশ বা আংশিক ব্যক্তার্থকে বোঝায়, একাংশ বা আংশিক ব্যক্তার্থকে বোঝায় বা বাচ্যার্থকে বোঝায়, তখন সেই পদটি হবে অব্যাপ্য। তখন সেই পদটি কী হবে? অব্যাপ্য। একটা উদাহরণ দিয়ে দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলা হয়েছে? সকল মানুষ হয় মরণশীল। কি বচন? মনে করে দেখো কি বচন এটা? সকলেই মনে করতে পারবে, এটি সামান্য সদর্থক তথা এ বচন। এটি সামান্য সদর্থক তথা এ বচন। সকল মানুষ হয় মরণশীল। এখানে উদ্দেশ্য পদ মানুষ, আমরা জানি একটা বচনের প্রথম অংশ পরিমাণক, দ্বিতীয় অংশ হচ্ছে উদ্দেশ্য পদ মানুষ। উদ্দেশ্য পদ মানুষ কি বলছি আমি? ব্যাপ্য। কেন বলছি? কেন? মানুষ পদটির দ্বারা সম্পূর্ণ ব্যক্তার্থকে এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ পদের দ্বারা সম্পূর্ণ মানুষ জাতিকে বা মানব জাতিকে আমি বোঝাচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল।
অর্থাৎ এই পৃথিবী বা এই জগতের মানে যতগুলি মানুষ আছে সমগ্র সামগ্রিকভাবে মানুষ শ্রেণীকে আমি এখানে বোঝাতে চেষ্টা করছি। এখানে মানুষ পদটার দ্বারা আমি কী বোঝাচ্ছি? সমগ্র মনুষ্য শ্রেণীকে, মানব জাতিকে বোঝাচ্ছি। তাহলে কি হলো? যখনই সম্পূর্ণ ব্যক্তার্থকে আমরা বোঝাবো তখনই তো কী হবে? ব্যাপ্য। সেই জন্য তো আমি কী বললাম? উদ্দেশ্যপদ ব্যাপ্য। কারণ এখানে সম্পূর্ণ মানব জাতিকে বোঝাচ্ছি, সম্পূর্ণ মানুষ শ্রেণীর দ্বারা সম্পূর্ণ বা সামগ্রিক মানব শ্রেণী বা মানুষ জাতিকে বোঝানো হয়েছে। অপরে কি আছে? মননশীল হচ্ছে বিধেয় পদ, একটি উদ্দেশ্যপদ, অপরটি হচ্ছে বিধেয় পদ। বিধেয় পদ মননশীল কি হচ্ছে? দেখো, অব্যাপ্য। কেন অব্যাপ্য? এখানে মানুষ হচ্ছে ব্যাপ্য অথচ মননশীল অব্যাপ্য। কেন? বুঝে নাও একটু ভালো করে। কেননা এখানে মননশীল পদটা, যে মননশীল পদটা তার যে অর্থটা সে নির্দেশ করছে, তার যে ব্যক্ত অর্থ বা বাচ্যার্থ এই পদের দ্বারা নির্দেশ হচ্ছে, সেটা এখানে আংশিক বোঝানো হয়েছে। কী করে আংশিক হচ্ছে, কী করে একাংশ হচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। আংশিক বোঝানো হয়েছে কেন? কেন বলছি কি আমি? সকল মানুষ হয় মরণশীল। এবারে ধরো মননশীলের যদি আমি একটা শ্রেণী তৈরি করি, তাহলে তার মধ্যে সব মানুষই মরণশীল, এটা আমি বুঝতে পারছি। কিন্তু যদি আমি অন্য দিক দিয়ে ভাবি, মননশীল কি কেবল মানুষই? পৃথিবীতে আরও অন্যান্য তো জীবজন্তু আছে, কীট পতঙ্গ আছে, পশু পক্ষী আছে। পৃথিবীতে আরও অন্যান্য জীবজন্তু, পশু পক্ষী, কীট পতঙ্গ কত কিছু রয়েছে, তারাও তো মরে। তা তাদের কথা তো এখানে বলা হয়নি। তাহলে আমি যদি একটা শ্রেণী তৈরি করি, একটা সার্কেলের মানে বৃত্তের মাধ্যমে যদি একটা শ্রেণী তৈরি করি, যে মননশীল শ্রেণী, আর এদিকে একটা যদি মানুষ শ্রেণী তৈরি করি সাবজেক্টে, তাহলে দেখব মানুষ শ্রেণীটা সবাইকে আমি এখানে গ্রহণ করেছি, কিন্তু মননশীল শ্রেণীটা কিন্তু সবাইকে আমি গ্রহণ করিনি। অর্থাৎ একটা অংশ নিয়েছি, যে অংশে কী আছে? সব মানুষগুলো আছে। কিন্তু যদি মননশীল শ্রেণী আমি তৈরি করি, তাহলে দেখব মানুষ একটা শ্রেণীর মধ্যে পড়লো, এক জায়গায় জন্তুরা রয়েছে, এক জায়গায় পশু পক্ষী রয়েছে, কীট পতঙ্গ রয়েছে, সব আলাদা আলাদা শ্রেণী ওখানে রয়েছে, কিন্তু তাদেরকে এখানে কিন্তু ধরা হয়নি বা তাদেরকে এখানে কিন্তু গ্রহণ করা হয়নি। কেবল কি গ্রহণ করা হচ্ছে? মানুষের ক্ষেত্রে মননশীল শ্রেণীটাকে গ্রহণ করা হয়েছে। তাহলে কি হয়ে গেল? যদি সমগ্র মননশীলের একাংশ এখানে আমি নিয়েছি, সেই জন্য মননশীলটা বিধেয় পদটা এখানে অব্যাপ্য। কী হলো? তাহলে বিধেয় পদটা অব্যাপ্য হলো। তাহলে ব্যাপ্য অব্যাপ্য উদাহরণের সাহায্যে বুঝতে পারলে তোমরা? যখন সামগ্রিক বা সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করা হবে, যে পদটা ওখানে নির্দেশিত হয়েছে বা যে পদটা ওখানে ব্যবহার করেছে, সেই পদের যে ব্যক্ত অর্থ, ওই বচনের মধ্যে সেই পদটার যে অর্থ, সেই অর্থটা যদি সম্পূর্ণভাবে বা সামগ্রিকভাবে স্বীকার করা হয়, তাহলে সেটা ব্যাপ্য হবে। দেখো এখানে সকল মানুষ মানে মানুষের সবাইকে বলা হয়েছে, সেই জন্য মানুষটা এখানে ব্যাপ্য। কিন্তু বিধেয় পদ মরণশীলটা এখানে অব্যাপ্য হয়ে গেল। কেন? কারণ মরণশীল দিয়ে আমি কিন্তু কেবল মানুষ শ্রেণীকেই বুঝিয়েছি। মানুষ শ্রেণী ছাড়াও অন্যান্য শ্রেণী আছে, জীবজন্তু শ্রেণী, পশু পক্ষী শ্রেণী, কীটপতঙ্গের শ্রেণী, অন্যান্য শ্রেণীকে কিন্তু এখানে রাখা হয়নি, তাই না? তার ফলে এটা অব্যাপ্য হয়ে গেল। তাহলে বোঝা গেল ব্যাপ্য কী, অব্যাপ্য কী। এবারে আমাদের যে চারটি স্তম্ভ, বারবার বলেছি, সমগ্র অবরোধ যুক্তির চারটি স্তম্ভ, এই সেকেন্ড চ্যাপ্টারের বচন যখন আমরা গঠন করে যে চারটি স্তম্ভ পেয়েছিলাম, অ্যারিস্টটল আমাদের দিয়েছিলেন চারটি স্তম্ভ, AEIO, সেই চারটি স্তম্ভে সেই চারটি বচনের ক্ষেত্রে ব্যাপ্যতার নিয়মটা এবারে কী, একটি তো আমি উদাহরণ সহকারে দেখালাম। এবার আমরা প্রত্যেকটা বচনের ক্ষেত্রে আমরা দেখব যে কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য। কারণ আমাদের তো প্রথম কাজই হচ্ছে বচন গঠন করা, তারপরেই তার ব্যাপ্যতাটা এখানে দেখানো হয়েছে। কারণ অর্থাৎ আমাদেরকে যখন আমরা যে কোনো কাজ করতে যাব এর পরে, তখন দেখব কি বলবে, যে নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তিবিদ্যাসম্মত রূপ দাও, তাদের গুণ পরিমাণ নির্দেশ করো, অথবা প্রশ্ন দিতে পারে তাদের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা বলো। তাহলে ব্যাপ্য আর অব্যাপ্য আমাকে বলতে গেলে চারটি বচনেরই কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য জানতে হবে। প্রথম উদাহরণে আমি কি দেখিয়েছিলাম? সকল মানুষ হয় মরণশীল। দেখো একটু আগেই দেখালাম উদাহরণস্বরূপ, সেটাই হচ্ছে এ বচন, সামান্য সদর্থক তথা এ বচন।
সকল মানুষ হয় মরণশীল, সামান্য সদর্থক তথা এ বচন, তাই তো? তাহলে এই বচনে কি দেখালাম আমি? উদ্দেশ্যপদ ব্যাপ্য আর বিধেয়পদ অব্যাপ্য। কি করে? একটু আগেই বললাম, আমি আবার একবার বলছি, উদ্দেশ্যপদ মানুষ দ্বারা সমগ্র শ্রেণীকে গ্রহণ করা হয়েছে। মানুষ পদটির সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে, তার জন্য মানুষ অর্থাৎ উদ্দেশ্য ব্যাপ্য। কিন্তু মরণশীল বিধেয়পদ, কিন্তু বিধেয়পদ মরণশীল সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয়নি। ওই যে বললাম যে আমরা মরণশীল শ্রেণীর কেবল মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছি, কিন্তু জীবজন্তু আছে, পশু পক্ষী আছে, কীটপতঙ্গ আছে, অন্যান্য ছোট ছোট জীবও আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মরণশীলটা এখানে গ্রহণ করা হয়নি। তাহলে মরণশীলের কী হচ্ছে? সমগ্র গ্রহণ করা হয়নি। কী করা হয়েছে? আংশিক গ্রহণ করা হয়েছে। কারণ মরণশীল জীব বলতে কেবল মানুষ তো নয়, অন্যান্য জীবেরও আছে, কীটপতঙ্গ আছে, পশু পক্ষী আছে। সেজন্য কী করা হয়েছে? একটা অংশ গ্রহণ করা হয়েছে। মরণশীল শ্রেণীর আমরা একটা অংশ গ্রহণ করেছি। মরণশীল শ্রেণী যদি আমি তৈরি করি তাহলে দেখব কি কেবল মানুষকে এখানে রেখেছি, বাকিদের কিন্তু রাখিনি। তার জন্য মরণশীল শ্রেণীটা এখানে অব্যাপ্য, অর্থাৎ বিধেয়পদ অব্যাপ্য। তাহলে আমরা সিদ্ধান্তে কি আসতে পারি? যে এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য। তাহলে একটা বচন আমার ক্লিয়ার হয়ে গেল, এই বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য এবং বিধেয়পদ অব্যাপ্য। যখনই আমি একটি বাক্যকে বচনে রূপ দেব এবং তখন যদি সেই বচনটি এ হয়, তাহলে আমার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বচনের উদ্দেশ্য যাই থাকুক না কেন, মানুষ, গরু, ছাগল, ভেড়া যাই থাকুক না কেন, উদ্দেশ্যস্থলে ছাত্র, ছাত্রী, শিক্ষক, রাজনীতিবিদ, যে শব্দটাই উদ্দেশ্যে থাকুক না কেন সেটাই কি হবে? ব্যাপ্য হবে। আর বিধেয়পদে যাই থাকুক না কেন সেটা কি হবে? অব্যাপ্য হবে। দ্বিতীয় উদাহরণটা দেখো। দ্বিতীয় উদাহরণে আমরা কি দেখাচ্ছি? ই বচন। ই বচন কোনো মানুষ নয় চতুষ্পদী, কোনো মানুষ নয় চতুষ্পদী। এটি একটি সামান্য নঅর্থক বচন তথা ই বচন। ই বচনের এবারে কোন কোন পদ ব্যাপ্য একটু মন দিয়ে শুনবে। ই বচনের উদ্দেশ্য তথা মানুষ ব্যাপ্য, উদ্দেশ্য পদ তথা মানুষ ব্যাপ্য। আবার বিধেয় চতুষ্পদী ও ব্যাপ্য, মানুষও ব্যাপ্য, আবার বিধেয় চতুষ্পদীও ব্যাপ্য। বিধেয় পদ যে চতুষ্পদ আছে বা চতুষ্পদী আছে সেটাও ব্যাপ্য। কিভাবে হচ্ছে দেখো, কি বলেছি? কোনো মানুষ নয় চতুষ্পদী। কোনো মানুষ মানে পৃথিবীর কোনো মানুষই, অর্থাৎ মানুষ শ্রেণীর আমরা কি করছি? সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করছি। মানুষ পদটির দ্বারা বা মানুষ শ্রেণীর দ্বারা আমরা সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করছি। সেজন্য মানুষ এখানে ব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য ব্যাপ্য। আবার বিধেয় চতুষ্পদী পদটির দ্বারাও আমরা সমগ্র ব্যক্তার্থকেই গ্রহণ করছি। বিধেয় চতুষ্পদীর দ্বারা বা চতুষ্পদী শ্রেণীর দ্বারা আমরা সম্পূর্ণ ব্যক্তার্থকে গ্রহণ করছি বা সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করছি। সেজন্য চতুষ্পদীয় ব্যাপ্য। কীভাবে দেখো, বলছে কি? কোনো মানুষ নয় চতুষ্পদী। একটু ভালো করে ভাবার চেষ্টা করো। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার আমি চারটে পা দেখেছি? চতুষ্পদী মানে কি? চারটি পা। আছে কি কোনো মানুষ? তাহলে মানুষ শ্রেণীটাও দেখো সামগ্রিকভাবেই ধরছি। আবার চতুষ্পদী যে শ্রেণী সেটাও আমি কিন্তু সামগ্রিকভাবেই ধরছি। চতুষ্পদীর যে একটা শ্রেণী সেটাও আমি একটু সামগ্রিকভাবেই ধরছি। কিভাবে? কারণ আমরা এখানে কি করছি? নয় শব্দটার দ্বারা একটা শ্রেণীকে আর একটা শ্রেণী থেকে বাদ দিচ্ছি। সমগ্র মানুষ শ্রেণীর মধ্যে একটাও চতুষ্পদী জীব নেই। মানে সমগ্র চতুষ্পদী জীব যে শ্রেণী আমি যদি তৈরি করি, যাদের চারটি পা আছে, যেমন গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, এই ধরনের যত তো জীব আছে, চতুষ্পদী জীব আছে, তাদের যদি আমি একটা সামগ্রিক চিত্র তৈরি করি, শ্রেণী তৈরি করি, তা সেখানে মানুষকে ফেলছি না। কেন? বলেছি তো কোনো মানুষ নয় চতুষ্পদী, অর্থাৎ সমগ্র মানুষ শ্রেণীটাকে সমগ্র চতুষ্পদী শ্রেণী থেকে বাইরে রাখছি, বাদ দিচ্ছি। নয় বলেছি, নয় দিয়ে তো বাদ দেওয়াই হয়। তাহলে সমগ্র চতুষ্পদী শ্রেণীটাকেই সমগ্র মানুষ শ্রেণী থেকে বাদ দিচ্ছি, যার ফলে কি হচ্ছে? আমি সমগ্রভাবে চতুষ্পদীটাও স্বীকার করছি। তাহলে সুতরাং আমি কি বলতে পারি? ই বচনে কি সিদ্ধান্তে আমি আসতে পারি? ই বচনে উদ্দেশ্যও ব্যাপ্য, আবার বিধেয় ব্যাপ্য। ই বচনে উদ্দেশ্যও ব্যাপ্য, আবার বিধেয় ব্যাপ্য। তাহলে এই বচনে কি পেয়েছিলাম? উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। কিন্তু ই বচনে কি পাচ্ছি? উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, আবার বিধেয় পদও ব্যাপ্য। এবারে চলে এসো আই বচন। কোনো কোনো ফুল হয় লাল। এটি হচ্ছে সামান্য বিশেষ সদর্থক আই বচন। কোনো কোনো ফুল হয় লাল।
এখানে উদ্দেশ্য পদ ফুল, তাই তো, ফুল এখানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পদ ফুল অব্যাপ্য। কেন? দেখো বলেইছি কোনো কোনো ফুল, তার মানে কি ফুল শ্রেণী সমগ্রটাকে আমরা স্বীকার করছি না, ফুল দ্বারা আংশিক স্বীকার করছি। কয়েকটা ফুলের ক্ষেত্রে কথা বলছি আমি, সব ফুলের কথা বলছি না, কয়েকটি ফুলের কথা বলছি। সেই জন্য কী বলছি, কোনো কোনো ফুল, সেই জন্য ফুল পদটি অব্যাপ্য, অর্থাৎ উদ্দেশ্য পদটি অব্যাপ্য। আবার বিধেয় পদটি কী বলছি, ফুল হয় লাল, বিধেয় পদটিও অব্যাপ্য, বিধেয় পদটিও এখানে অব্যাপ্য। কেন? কারণ লাল পদটিরও আমি আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করছি। আমি এখানে কাদের ক্ষেত্রে লালের কথা বলছি, কয়েকটা ফুলের ক্ষেত্রে লালের কথা বলছি, কিন্তু লাল শ্রেণী যদি আমি দেখি, তাহলে লাল শ্রেণীর মধ্যে কি কেবলই ফুল হয়? কেবলই কি ফুল হয়? হয় না, লাল শ্রেণীর মধ্যে অনেক কিছু আছে। লাল রঙের জীব হতে পারে, লাল রঙের অন্যান্য বস্তু হতে পারে, হ্যাঁ, লাল রঙের অন্যান্য বস্তু হতে পারে। তাহলে কি করছি আমি, লাল শ্রেণীর কিন্তু আংশিক একটা অংশকে স্বীকার করছি। কোন অংশটা? না, ফুলের ক্ষেত্রে লাল রঙের কথা বলছি, ফুলের ক্ষেত্রে লাল রঙের কথা বলছি। তাহলে এখানে লাল পদটি কিন্তু আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয়েছে বা ধরা হয়েছে, তার জন্য বিধেয় পদটি এখানে অব্যাপ্য। তাহলে আমরা সিদ্ধান্ত কি আসবো, যে আই বচনের উদ্দেশ্য বিধেয় উভয়ই হচ্ছে অব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য বিধেয় উভয়ই হচ্ছে অব্যাপ্য। দেখো কি হলো, এর আগের বচনটা ইটা ছিল উভয় পদই ব্যাপ্য, আই এসে কি দেখছি, উভয় পদই অব্যাপ্য। হ্যাঁ, একটা চার্ট দেবো, দেখবে সেখানে এই জিনিসটা আরও স্পষ্ট হয়ে যাবে। কি সুন্দরভাবে এগুলোকে ছকের মাধ্যমে রাইট ক্রস দিয়ে তোমাদের একটা চার্ট দেবো পরে আমি। চলে এসো ও বচন, কোনো কোনো ছাত্র নয় সৎ, বিশেষ নমর্থক তথা ও বচন, তাই তো, কোনো কোনো ছাত্র নয় সৎ, ও বচনের উদ্দেশ্য পদ ছাত্র হচ্ছে অব্যাপ্য। পরিষ্কার বুঝতে পারছি, কোনো কোনো ছাত্র, তার মানে সব ছাত্রের কথা তো আমি বলছি না, কয়েকটা ছাত্রের কথা বলছি, অর্থাৎ ছাত্র শ্রেণীর আমি আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করছি। ছাত্র শ্রেণীর সামগ্রিক স্বীকার করছি না, গ্রহণ করছি না, আংশিক আমি গ্রহণ করছি, একাংশ নিচ্ছি, কোনো কোনো ছাত্রের কথা বলছি। সেই জন্য এখানে ছাত্র অর্থাৎ উদ্দেশ্য পদ কি অব্যাপ্য। কারণটা বললাম, কেন? আংশিক আমি ব্যক্তার্থ গ্রহণ করছি। কিন্তু বিধেয় পদ সৎ, কোনো কোনো ছাত্র নয় সৎ, এখানে বিধেয় পদ সৎ ব্যাপ্য। কি করে? দেখো আবার সেই নয় শব্দটা রয়েছে, নয় মানেই আমরা কি করি, একটা শ্রেণী থেকে একটা শ্রেণীকে বাইরে করি, তার জন্য তাহলে এখানে সৎ শ্রেণীর দেখো আমরা সামগ্রিক ব্যক্তার্থকে গ্রহণ করছি। কি বলছি এই শব্দটার মানে, কোনো কোনো ছাত্র নয় সৎ মানে কি, যে সৎ শ্রেণীর মধ্যে এই যে কয়েকজন ছাত্র এরা পড়ে না, এই যে কয়েকজন ছাত্র আমি যাদের কথা বলছি, কোনো কোনো ছাত্র, এই ছাত্রগুলো সতের যে একটা শ্রেণী আছে সেই শ্রেণীর মধ্যে পড়ে না, তারপরে অসতের মধ্যে পড়ে। বোঝা গেল? তাহলে সৎ শ্রেণীটা কিন্তু আমরা সামগ্রিকভাবেই স্বীকার করছি, সৎ শ্রেণীটাকে কিন্তু আমরা সামগ্রিকভাবেই স্বীকার করছি। এই যে বচনটা কোনো কোনো ছাত্র নয় সৎ, এ কথার মানে কি, যে সৎ শ্রেণীর মধ্যে সমগ্র সৎ শ্রেণী, একটা যে সৎ শ্রেণী আছে তার মধ্যে এই কয়েকটা ছাত্র পড়ে না, এই কয়েকটা ছাত্র নয় ওর মধ্যে। তাহলে সেই জন্য সৎ শ্রেণীটা এখানে সামগ্রিকভাবে গ্রহণ করা হয়েছে ব্যক্তার্থকে, তার জন্য বিধেয় পদ ব্যাপ্য। তাহলে আমরা ও বচনে কী দেখতে পাচ্ছি, ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। পরিষ্কার হলো? চারটি বচনের আমরা উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধে আমরা যে উদাহরণ সহকারে দিলাম, একটু পরিষ্কার হলো। দেখো এই চারটি, দেখো এই চারটি তোমরা লিখে নেবে, বইও পাবে, রাইট ক্রস দিয়ে এই জিনিসটা একটু ভালো করে দেখো। প্রথমে উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য, বিধেয় হচ্ছে অব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। তারপরে কি বললাম, দুটি হচ্ছে ব্যাপ্য ই বচনে, আই বচনে দুটি অব্যাপ্য ক্রস দিয়ে, ও বচনে প্রথমটি অর্থাৎ উদ্দেশ্য অব্যাপ্য কিন্তু বিধেয় ব্যাপ্য, কিন্তু বিধেয় ব্যাপ্য, অর্থাৎ রাইট হচ্ছে ব্যাপ্য, ক্রস হচ্ছে অব্যাপ্য। এই রাইট ক্রস দিয়েও আমরা এটাকে খুব সহজে মনে রাখতে পারি। আমরা একটা চার্ট বানিয়ে নেব বাড়িতে, এই ধরনের অনেক চার্ট বানাবো এবং সেইগুলো প্রয়োজনে আমরা দেওয়ালের মধ্যে চিটিয়ে বা দরজার মধ্যে চিটিয়ে রাখবো বা খাতার মধ্যে রাখবো, যখন দরকার যেন সেটা আমরা
হাতের কাছে পেয়ে যায়। এরকম বারবার দেখতে আমাদের এই উদ্দেশ্য বিধেয় পদে যে ব্যাপ্যতার নিয়মটি আমাদের স্পষ্ট হয়ে যাবে বারবার দেখার ফলে। আরেকটি বিষয় আছে, দেখে নাও, যে অনেক সময় কোনো কোনো বইয়ে এই জিনিসটা দেখানো হয়েছে একটা ইংরেজি শব্দের মাধ্যমে, ASEB এসি বিনপ, এসি বিনপ, এর মাধ্যমেই আমরা কি দেখিয়েছি যে কোনটি ব্যাপ্য কোনটি অব্যাপ্য। এসি বিনপ, দেখো এস এর অর্থ কি করেছি আমরা, এর অর্থ হলো এবচন, এসের অর্থ হলো সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যপদ ব্যাপ্য। এস মানে হচ্ছে এবচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, তাহলে কি হয়ে গেল, বিধেয় পদ অব্যাপ্য দেখাচ্ছে। ইবি, ই বচন, বি মানে বোথ, বি মানে বোথ অর্থাৎ উভয় পদই ব্যাপ্য। ইবি মানে কি হয়ে গেল, ই বচনের উভয় পদই ব্যাপ্য। আইএন অর্থাৎ আই বচনের নাথিং, এন মানে হচ্ছে নাথিং, কোনো পদই ব্যাপ্য নয়। এন মানে হচ্ছে নাথিং, কোনো পদই ব্যাপ্য নয়, তাহলে আইএন দিয়ে কি হলো, আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়। আচ্ছা ওপি মানে কি হয়, ও বচনের পি মানে প্রেডিকেট অর্থাৎ বিধেয় পদ ব্যাপ্য, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, তাহলে কোনটি অব্যাপ্য, উদ্দেশ্য অব্যাপ্য রয়ে যাচ্ছে। দেখো তাহলে এস বিনপ দিয়েও আমরা কিন্তু ব্যাপ্যতার নিয়মটাকে দেখাতে পারি, এটাও আমরা লিখে রাখতে পারি শর্ট আকারে। ঠিক আছে, এই অবধি তোমাদের আমি আজকে পড়িয়ে দিলাম। পরের দিন আমি তোমাদের কোশ্চেন পেপার দেব, সেখানে তোমাদের বচন গঠন করতে হবে এবং তার গুণ পরিমাণও দেখাতে হবে, তার সাথে ব্যাপ্যতাটাও করে দেখাতে হবে। ঠিক আছে।